1947 সাল শুধু একটি বছর নয়, এটি কোটি কোটি মানুষের জীবনে নির্মম বিভাজনের রেখা টেনেছিল। ভারত ভাগ হয়েছিল, Throughout this vast land, Hindus and Muslims seek safety in new surroundings. আর তার সঙ্গে ভাগ হয়েছিল বাংলা। শতাব্দী প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে জন্ম নিয়েছিল এক নতুন ভূখণ্ড, এক নতুন পরিচয়। কিন্তু এই বিভাজন নিছকই রাজনৈতিক সীমারেখা ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের ভিটেমাটি হারানোর, স্বজন হারানোর আর এক নতুন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়ার গল্প। সালটা ছিল 1905। বাংলা প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় এবং জনবহুল প্রদেশ। এর আয়তন ছিল প্রায় 1,79,000 বর্গ মাইল, যা আজকের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং আসামের অনেকটা অংশ নিয়ে গঠিত ছিল। এর জনসংখ্যা ছিল প্রায় 7,80,00,000, যা তৎকালীন ব্রিটিশ ভারতের মোট জনসংখ্যার 1/4-এরও বেশি। কলকাতা ছিল অবিভক্ত বাংলার রাজধানী এবং ব্রিটিশ শাসনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এটি ছিল প্রাচ্যের শ্রেষ্ঠ নগরী, যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক অসাধারণ বিকাশ ঘটেছিল। বাঙালি বুদ্ধিজীবীরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সকলেই ছিলেন এই অবিভক্ত বাংলার সন্তান। এই কলকাতা থেকেই জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটছিল এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের সুর উঠছিল। ব্রিটিশদের পক্ষ থেকে ভাইসরয় লর্ড কার্জন প্রধানত দুটি যুক্তি দিয়েছিলেন। প্রথমত, প্রশাসনিক অযোগ্যতা। কার্জন বলেছিলেন যে এত বড় একটি প্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে এফিসিয়েন্টলি পরিচালনা করা অসম্ভব। আইন শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবকিছুতেই পিছিয়ে পড়ছিল। দ্বিতীয়ত, পশ্চাৎপদ পূর্ববঙ্গের উন্নয়নের অভাব। কার্জন দাবি করেছিলেন যে পূর্ববঙ্গ, বিশেষ করে আসাম সংলগ্ন অঞ্চলগুলি তুলনামূলকভাবে অনুন্নত ছিল এবং তাদের বিশেষ মনোযোগের প্রয়োজন ছিল। ঢাকা ছিল পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর, কিন্তু কলকাতার তুলনায় তার গুরুত্ব ছিল নগণ্য। কার্জন প্রস্তাব করেন যে বাংলাকে ভাগ করে দুটি ছোট ও আরও সহজে পরিচালনাযোগ্য প্রদেশে পরিণত করা হবে। একটি হবে পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা, এবং অন্যটি পশ্চিমবঙ্গ, যার সাথে যুক্ত থাকবে বিহার ও ওড়িশা, এবং রাজধানী থাকবে কলকাতা। আপাতদৃষ্টিতে এই যুক্তিগুলো হয়তো যৌক্তিক মনে হতে পারে, কিন্তু বাংলার মানুষ, বিশেষ করে জাতীয়তাবাদী নেতারা, এর পেছনে গভীর চক্রান্তের গন্ধ পেয়েছিলেন। ইতিহাসবিদদের মতে প্রশাসনিক সুবিধার যুক্তিটি ছিল আসলে একটি অজুহাত। বঙ্গভঙ্গের পেছনের আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সুপরিচিত ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতি কার্যকর করা। 19 শতকের শেষের দিকে বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম আকার ধারণ করছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছিল। কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো বাঙালি মধ্যবিত্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছিল। ব্রিটিশরা এই ক্রমবর্ধমান ঐক্যকে তাদের শাসনের জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখছিল। তাদের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে বিভক্ত করা এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে খর্ব করা। লর্ড কার্জন স্বয়ং তার এক পত্রে স্বীকার করেছিলেন, বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার, বেঙ্গল ডিভাইডেড উইল পুল ইন সেভারাল ডিফারেন্ট ওয়েস। অর্থাৎ অবিভক্ত বাংলা একটি শক্তি, বিভক্ত হলে এটি বিভিন্ন দিকে টানবে। তিনি স্পষ্টভাবে চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। মুসলমান অধ্যুষিত পূর্ববঙ্গকে আলাদা করে একদিকে যেমন মুসলিমদের ব্রিটিশপন্থী করে তুলতে চেয়েছিল, তেমনি হিন্দুদের রাজনৈতিক প্রভাব কমাতে চেয়েছিল। ব্রিটিশরা মুসলমানদেরকে বোঝাতে চেষ্টা করছিল যে এই বিভাজন তাদের জন্য লাভজনক হবে। পূর্ববঙ্গে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তারা একটি নতুন প্রদেশে নিজেদের পরিচিতি ও ক্ষমতা ফিরে পাবে। ব্রিটিশ কর্মকর্তারা মুসলিম নেতাদের সাথে যোগাযোগ করে তাদের বঙ্গভঙ্গের পক্ষে সমর্থন জোগাড় করতে শুরু করেন।
নবাব সালিমুল্লাহর মতো মুসলিম নেতারা শুরুতে এর বিরোধিতা করলেও পরে ব্রিটিশদের প্রভাবে এতে পক্ষে চলে আসেন। 1905 সালের 19শে জুলাই বঙ্গভঙ্গের ঘোষণা হওয়ার সাথে সাথেই সারা বাংলায় এক তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বাঙালিরা এই সিদ্ধান্তকে নিজেদের জাতিসত্তা এবং ঐতিহ্যের ওপর আক্রমণ হিসেবে দেখছিল। এর প্রতিবাদ শুধুমাত্র রাজনৈতিক মহলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদে যে বিশাল আন্দোলন শুরু হয় তা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন করা এবং দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করা। বয়কট শুধু পণ্য বয়কটেই সীমাবদ্ধ ছিল না, ব্রিটিশ প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আদালত এবং সরকারি চাকরিও বয়কটের আওতায় আনা হয়। উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। স্বদেশী আন্দোলন ছিল একটি বহুমুখী আন্দোলন। বঙ্গভঙ্গের দিন 16ই অক্টোবর বাংলায় রাখিবন্ধন উৎসব পালিত হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে সংহতি প্রকাশ করে। এই দিনটি ছিল জাতীয় ঐক্যের প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে ভ্রাতৃত্ব ও ঐক্যের দিন হিসেবে ঘোষণা করেছিলেন। The idea of freedom to which India aspired was based upon the realization of spiritual unity. রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় আমার সোনার বাংলা গানটিকে রচনা করেন, যা ছিল বাঙালির আত্মপরিচয়ের এক জোরালো ঘোষণা। এই গানটি পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। এই সময় বহু দেশাত্মবোধক গান, কবিতা, নাটক রচিত হয়েছিল, যা মানুষের মনে জাতীয়তাবাদী চেতনাকে আরও উস্কে দিয়েছিল। ছাত্র ও যুব সমাজ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। স্কুল, কলেজ ছেড়ে তারা মিছিলে, সভাতে যোগ দিত। ব্রিটিশ সরকার তাদের দমন করার জন্য চেষ্টা করলেও তারা পিছু হটেনি। নারী সমাজও পিছিয়ে ছিল না। পুরুষদের পাশাপাশি নারীরাও এর প্রতিবাদ মিছিলে অংশ নিত, বিদেশি পণ্য বয়কট করত এবং স্বদেশি দ্রব্য প্রচারে সাহায্য করত। এটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারী সমাজের এক গুরুত্বপূর্ণ অংশগ্রহণ। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি কিছু বিপ্লবী সংগঠনও মাথাচাড়া দিয়ে উঠেছিল। অনুশীলন সমিতি, যুগান্তর দলের মতো গুপ্ত সমিতিগুলো ব্রিটিশদের ওপর হামলা, অস্ত্র লুট ইত্যাদির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির মতো বিপ্লবীরা এই সময় আত্মবলিদান দিয়েছিলেন। ব্রিটিশ সরকার এই আন্দোলনকে কঠোর হাতে দমন করার চেষ্টা করেন। সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়, নেতাদেরকে গ্রেপ্তার করা হয়, ছাত্রদের ওপর নির্যাতন চালানো হয়। এই সময়ে ব্রিটিশরা ভাগ করো ও শাসন করো নীতিকে আরও জোরালোভাবে প্রয়োগ করতে থাকে। এই ঘটনাটি ভবিষ্যতে দেশভাগের বীজ বপন করেছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠা ছিল এই বিভেদের রাজনীতির আরও একটি পরিণতি। ব্রিটিশদের প্ররোচনা এবং কিছু মুসলিম নেতার উদ্যোগে এই দলটি গড়ে ওঠে, যা পরবর্তীকালে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি তোলে। স্বদেশী আন্দোলনের তীব্রতা এবং সারা ভারতে এর প্রভাব দেখে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে বঙ্গভঙ্গ তাদের জন্য একটি সমস্যা তৈরি করেছে। 1911 সালের ডিসেম্বরে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জের ভারত সফরের সময় বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা করা হয়, তবে এই রদ ছিল সত্ত্বাধীন। প্রশাসনিক সুবিধার যুক্তি দেখিয়ে বিহার ও ওড়িশাকে বাংলা থেকে পৃথক করা হয় এবং আসামকে একটি পৃথক চিফ কমিশনারের প্রদেশের আয়তায় আনা হয়। একই সাথে ব্রিটিশ সরকারের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এর উদ্দেশ্য ছিল কলকাতার জাতীয়তাবাদী প্রভাবকে দমানো এবং একটি নতুন কেন্দ্রীয় শাসন কাঠামো তৈরি করা। বঙ্গভঙ্গ রদ ছিল বাঙালি জাতীয়তাবাদীদের এক বিরাট বিজয়। এটি প্রমাণ করেছিল যে গণ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারকেও পর্যন্ত পিছু হটানো সম্ভব। কিন্তু এই বিজয় কি সম্পূর্ণ ছিল? যদিও বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু এর ক্ষতচিহ্ন বাংলার বুকে গভীর রেখা টেনেছিল। এর প্রভাব ছিল সুদূর প্রসারী এবং এটি ভারতের ভবিষ্যতের গতিপথকে প্রভাবিত করছিল। শেষ পর্যন্ত বিভাজনের দায়িত্ব এসে পড়ে স্যার সিরিল র্যাডক্লিফের ওপর। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভারতের ভূখণ্ডে তিনি এক অদৃশ্য রেখা টেনে দেন, যার নাম হয় র্যাডক্লিফ লাইন। এই লাইন বাংলাকেও দ্বিখণ্ডিত করে। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানের অধীনে, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হয়।
আশা করি আজকের এই আলোচনা আপনাদের তথ্যবহুল এবং শিক্ষণীয় মনে হয়েছে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা নিয়মিত আপনাদের জন্য ইতিহাসের নতুন নতুন অধ্যায় নিয়ে আসব। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।